রাত ভাইয়ার আসতে দেরি হওয়ায় দিবস ভাইয়া বাড়ির সকলকে নিয়ে আগেই আকাশ ভাইয়াদের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেছে। বাকি শুধু আমি আর মেরাজ। দুইজনই সোফায় বসে রাত ভাইয়ার জন্য অপেক্ষা করছি। মেরাজের পরনে শর্ট প্যান্ট আর সাদা একটা টি শার্ট। ছোট চুলগুলো জেল দিয়ে সেট করে রেখেছে। কিছুক্ষণ আগে আমাদের রুমে গিয়ে রাত ভাইয়ার ফেভারিট পারফিউমও মেরে এসেছে। এখন থেকে এই ছেলে যা ভাবসাব ধরে থাকে, বড় হলে কি করবে আল্লাহ জানে। মেরাজ একটু পর পর তার হাত ঘড়িতে চোখ বুলাচ্ছে আর নখ কামড়াচ্ছে। আম্মুর সাথে যাওয়ার জন্য কত জোর করল, কিন্তু সে গেল না। তার নাকি রাত ভাইয়ার সাথে কি কথা আছে। ভাইয়া এলে ভাইয়ার সাথেই যাবে বলে জিদ ধরেছে। অবশ্য না গিয়েই ভালো হয়েছে, না হলে আমাকে একা একা বসে থাকতে হতো। এই তোর রাত ভাইয়ার সাথে কি কথা আছে রে? তোমাকে কেন বলবো? আমি তার মাথার সামনের চুলগুলোতে হালকা একটু টান দিয়ে বললাম। কেন রে, আমাকে বললে কি হবে? মেরাজ সাথে সাথে আমার হাত ঝাঁটা দিয়ে সরিয়ে দিয়ে বলে, উফ অফ আপু, একদম আমার চুল খারাপ করবা না। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে, আমি কখন তোর চুল খারাপ করলাম? আমার চুলে হাত দিয়েছ কেন যদি খারাপ হয়ে যেত? ওরে আমার চুল ওলা রে। চুলে হাত দিল চুল খারাপ হয়ে যায় না? দাঁড়া, তোর এই চুলের যদি আমি 12টা না বাজিয়েছি। এটা বলতে বলতে যখনই আবার ওর চুলে হাত দিতে যাব, মেরাজ খিলখিলিয়ে হেসে সোফা থেকে উঠে দৌড় দেয়। পুরো ড্রয়িং রুম জোরে মেরাজ দৌড়চ্ছে, আর আমিও ওর পিছন পিছন দৌড়চ্ছি তার সুন্দর চুলগুলোকে অগোছালো করব বলে। প্রায় সময় আমি মেরাজ আর রুহি আপু এমন খুনসুটিতে মেতে উঠতাম। মেরাজ সোফার চারদিকে ঘুরছে। আমি এই পাশে থাকলে ও এই পাশে চলে যায়, ওই পাশে গেলে এই পাশে চলে আসে। কাবাডি খেলা যাকে বলে। আমি আর এই বিচ্ছুর সাথে না পেরে ক্লান্ত হয়ে সোফায় বসে পড়লাম। শাড়ি পরে কি দৌড়ানো যায়? মেরাজ হাঁপাতে হাঁপাতে টি শার্টের কালার নাচিয়ে আমাকে বলে, কি হাঁপিয়ে গেছ? আমাকে ধরা এত সহজ নয় বুঝলে। তকে তো আমি। কি হচ্ছে এখানে? মেহের মেরাজকে কিছু বলতে যাচ্ছিল, অমনি রাত ঘরে ঢুকে। মেরাজ দৌড়ে গিয়ে রাদের হাত আঁকড়ে ধরে। কোথায় গিয়েছিল ভাইয়া? কখন থেকে তোমার জন্য ওয়েট করছিলাম আমি। আম্মুরা সেই কখন চলে গেছে। আমরা কখন যাব? এখনই যাব। এই ধর, হাতে কিটক্যাট দিয়ে, এইটা খেতে খেতে গাড়িতে গিয়ে বস, আমি এখনই আসছি। মেরাজ চকলেট পেয়ে খুশিতে গাড়ির দিকে ছুটে যায়। রাগ মিহের দিকে একটা স্প্রাইট বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করে, এখানে এইভাবে ল্যাটকিয়ে আছিস কেন? মনে হচ্ছে যুদ্ধজয় করে ফিরেছিস। মেহের রাদের একটি কথার উত্তরও না দিয়ে তার হাত স্প্রাইটটা নিয়ে ঢকঢক করে শেষ করে ফেলে। শান্তির একটা ঢেকুর তুলে বলে, আহ, এটাকেই খুঁজছিলাম মনে মনে। তুই তাহলে সোফায় পড়ে থাক, আমি মেরাজকে নিয়ে চলে যাচ্ছি। তোর হাবভাবে তো মনে হচ্ছে যাবি না। এই কথা বলে রাত সাথে সাথে বাহিরের দিকে হাঁটা ধরল। কয়েক সেকেন্ডের ভিতর কি হয়ে গেল মেহের বুঝতেই পারল না। রাতকে বাইরের দিকে যেতে দেখে সেও হন্তদন্ত হয়ে দৌড়র। আমি আসছি, দাঁড়াও। আমিও যাব। মেহের দৌড়াতে দৌড়াতে আবারও শাড়ির কুচিতে পা বেঁধে পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু পরেনি। রাদের বাহুর পাঞ্জাবির কাপড় আঁকড়ে ধরে বেঁচে গেছে। রাত ব্রু উঁচু করে মেহেরের দিকে তাকলে মেহের তার সবগুলো দাঁত দেখিয়ে দেয়। জোরপূর্বক হেসে বলে, এত কষ্ট করে তৈরি হয়েছি কি না যাওয়ার জন্য?
তুমি তো দেরি করে আসো। রাদের চাহনি দেখে আর কিছু বলার সাহস হল না। চুপচাপ গাড়ির ফ্রন্ট সিটে বসে পড়ে। তার গম্ভীর রাত ভাইয়া আবার আগের রূপে ফিরে এসেছে। কালকে মনে মনে এত প্রশংসা করা মোটেও ঠিক হয়নি তার। মুখ লেগে গেছে। মেরাজ গাড়ির ভিতর থেকে মুখ চেপে ধরে হাসছে। মেহের মেরাজের দিকে রাগী দৃষ্টিতে তাকালে সে জোরে হেসে দেয়। মিনমিনিয়ে বলে, এখন কেমন লাগে? মেহের একটা মুখ ভেঙচি দিয়ে সামনের দিকে তাকিয়ে রয়। সে তো ভুলেই গিয়েছিল এইটা যে রাত ভাইয়ার নেওটা। রাত গাড়িতে বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে দুই ভাইবোনের খুনসুটি দেখে মুচকি হাসে। নিরিবিলি প্রাকৃতিতে আপন মনে ছুটে যাচ্ছে তাদের গাড়ি। জানালা দিয়ে ঢুকছে প্রকৃতির মুক্ত বাতাস। মেহের চোখ বন্ধ করে সেই বাতাস উপভোগ করছে। বাতাসের তালে তালে তার লম্বা চুলগুলো উড়ে এসে রাদের মুখে বাড়ি খাচ্ছে। রাত একবারের জন্যও বিরক্ত হয়নি। চুলগুলো তার মুখের সামনে থেকে সরায়নি। ওইভাবেই ড্রাইভও করে যাচ্ছে। পেছনের সিটে বসে রাদের ফোন দিয়ে মনোযোগ সহকারে গেম খেলছে মেরাজ। গন্তব্যে পৌঁছেই গাড়ি থামিয়ে দিল রাত। মেরাজ আর মেহের গাড়ি থেকে নেমেই ছোট লাগালো রুহির কাছে। স্টেজে খুব সুন্দর করে সেজে বসে আছে রুহি। মেরাজ ছোটে গিয়ে রুহির কোলে বসে পড়ে। মেহেরও সোফার পিছন দিক দিয়ে রুহির গলা জড়িয়ে ধরে। দুই ভাইবোন একসাথেই বলে উঠে, খুব মিস করেছি তোমায় রু আপু। রুহি মেরাজের গালে শব্দ করে এক চুমু খেয়ে বলে, আমিও তোদের খুব মিস করেছি বিচ্ছু। মেরাজ রুহির কোল থেকে নেমে সাথে সাথে নিজের গাল মুছতে মুছতে বলে, উফফ দিল তো আমার গালে লিপস্টিক ভরিয়ে। মেরাজের মুখভঙ্গি দেখে মেহের আর রুহি দুজনেই হেসে দেয়। রুহি আর মেহের মেরাজের সাথে দুষ্টুমি করছিল। হঠাৎ রুহির দরজার দিকে চোখ চলে যায়। রাত আকাশের সাথে কথা বলতে বলতে ভিতরে ঢুকছে। ভাইকে দেখে রুহির চোখ ছলছল করে উঠে। রাত তার কাছে আসার সাথে সাথে রুহি তাকে আলতো করে জড়িয়ে ধরে কেঁদে দেয়। নাক টানতে টানতে বলে, কেমন আছো তুমি ভাইয়া? রাত হেসে বোনের মাথায় হাত বুলিয়ে বলে, ভালো। কান্না থামা না হলে এখনই চলে যাব। আকাশ রুহির কান্না দেখে এক ব্রু উপরে উঠিয়ে টিটকারি সুরে বলে, এমনভাবে কাঁদছ যেন আমরা তোমাকে খাবার না দিয়ে ঘরের ভিতর বন্দি করে রেখেছিলাম। আসার পর থেকে তো একবারও তো কাঁদতে দেখিনি। দিব্যি আমার কাজিনদের সাথে মিলে আমার থেকে 20,000 টাকা খসিয়েছ। দেখেছ ভাইয়া আমাকে কেমন টাকার খোটা দিচ্ছে। থাকব না আমি এখানে। আজকেই তোমাদের সাথে চলে যাব। তুমি চলে গেলে আমি থাকব নাকি আমিও চলে যাব? এতক্ষণ ধরে সবাই তাদের ঝগড়া দেখছিল আর মিটিমিটি করে হাসছিল। আকাশ চলে যাবে বললে রাত বাদে বাকি সবাই আকাশের দিকে চোখ ছোট ছোট করে তাকায়। রুহি কপাল কুঁচকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাবে? কোথায় আবার আমার শ্বশুর বাড়ি? বউ যেখানে বর তো সেখানেই যাবে নাকি? আকাশের কথা শুনে মেরাজ আর মেহের শব্দ করে হেসে দেয়। রাদও মুচকি হাসে। রুহি রেগে আকাশের বাহুতে শক্ত করে চিমটি মারে। মুখ বিকৃতি করে বলে, অসভ্য লোক। মেরাজ আকাশদের ছাদের এদিকে ওইদিকে ছোটাছুটি করছে। কিছুক্ষণ আগেই রাত মেহের আর মেরাজকে ছাদের এক কোনায় বসিয়ে রেখে গেছে। বিকাল হয়ে গেছে। একটু পরেই তারা রুহি আর আকাশকে নিয়ে বেরিয়ে পড়বে।
নিচে বৌভাতের আয়োজন করাই মানুষে ভরপুর হয়ে আছে। চারদিকে শুধু অচেনা মানুষ, সব আকাশদের আত্মীয় স্বজন। এত অচেনা মানুষের ভিড়ে খুব অস্বস্তি ফিল করছিল মেহের। ভেপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল। রাত একটা স্ট্যান্ড ফ্যান মেহেরের দিকে ঘুরিয়ে দিয়ে যাওয়ায় এখন খুব স্বস্তি লাগছে। মেহের চেয়ারে বসে থেকেই চারদিকে চোখ বুলায়। পুরো ছাদটাই খুব সুন্দর করে ডেকোরেশন করা। একপাশে হলুদের স্টেজ করা। এখানে নিশ্চয়ই হলুদ করা হয়েছিল। স্টেজে উঠে কয়েকটি মেয়ে ছবি তুলছে। নিচের তুলনায় এখানে মানুষ নেই বললেই চলে, শুধু সে মেরাজ আর ওই 2-3 জন মেয়েগুলো ছাড়া। মেরাজ একটু পরপর মেয়েগুলোকে দেখছে, আবার মেহেরের পাশের চেয়ারটায় বসে মেহেরকে ফিসফিসিয়ে বলছে, আপু দেখ মেয়েগুলো কি পেতনি সেজে এসেছে, কত ঢং করে ছবি তুলছে। মেহের মেরাজের কথা শুনে তার দিকে চোখ রাঙিয়ে তাকায়। মেয়েগুলো শুনতে পেলে কি হবে? তোর ইচ্ছে হয়েছে দেখতে, তুই দেখ, আমাকে কেন বলছিস? মেরাজ মেহেরকে ভেঙচি দিয়ে আবার মেয়েগুলোর কাছে চলে যায়। মেহেরও ফ্যানের দিকে তাকিয়ে চোখ বুজে ফেলে। স্ট্যান্ড ফ্যানের বাতাস খুব প্রবল হওয়ায় তার কাছে এখানে বসে থাকতে মন্দ লাগছে না। সে যদি চারদিকটায় আর একটু ভালো করে খেয়াল করত তাহলে বুঝতে পারত দুটি চোখ তার দিকে কেমন নিকৃষ্ট দৃষ্টিতে তাকিয়ে আছে। সেজান হাত মুঠি বদ্ধ করে মেহেরের দিকে তাকিয়ে আছে। শপিং মলে করা অপমান সে এখনো ভুলেনি। সেই ধীর পায়ে মেহেরের দিকে এগিয়ে যায়। মেহের এখনো চোখ বন্ধ করে বসে আছে। সেজান নিঃশব্দে মেহেরের পাশের চেয়ারটায় বসে। তার দৃষ্টি মেহেরর কণ্ঠনালীর কিছুটা উপরে, গলার তিলটার উপর। তিলটার দিকে তাকিয়ে উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁটটা খুব শক্ত করে কামড়ে ধরে সে। হাত বাড়িয়ে তিলটা ছুঁয়ে দিতে যাবে তখনই মেহের ফট করে চোখ মেলে তাকায়। সেজানকে নিজের এত কাছে দেখে ভয় পেয়ে খুব দ্রুত চেয়ার থেকে উঠে পড়ে। তার থেকে কিছুটা দূরে স্টেজটার দিকে তাকিয়ে দেখে মেয়েগুলো মেরাজের সাথে দুষ্টুমি করছে। মেহের সেজানের সাথে কথা না বলে স্টেজের দিকে এগিয়ে যেতে নিলে সেজান তার হাতের বাহু ধরে টেনে ছাদের অন্য পাশে নিয়ে যায়। মেহের চিৎকার করতে গেলে সেজান খুব শক্ত করে তার মুখ চেপে ধরে। দাঁত কিরমিরিয়ে বলে, এই মেয়ে আমাকে অ্যাটিটিউড দেখাস? আমাকে কি ভেবেছিস এত সহজে তোকে ছেড়ে দিব? একবার যখন আমার নজর তোর উপর পড়েছে, এত সহজে তোকে আমি ছাড়ব না। সেজান শক্ত করে মেহেরের মুখ চেপে ধরে রাখায় সে শ্বাস নিতে পারছে না। বারবার চেষ্টা করছে সেজানের হাত নিজের মুখ থেকে সরাতে, কিন্তু পুরুষালী শক্তির সাথে পেরে উঠছে না। তুমি আমার আপুকে এইভাবে চেপে ধরে আছো কেন? ছাড়ো আমার আপুকে, ছাড়ো বলছি। এটা বলেই মেরাজ সেজানের কোমরের অংশের শার্ট ধরে টানতে থাকে। মেরাজ ওই মেয়েগুলোর থেকে এসে তার আপু যেই জায়গায় বসেছিল সেই জায়গায় যায়, কিন্তু মেহেরকে সেখানে না পেয়ে চারদিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে দেখে ছাদের এক কর্নারে সেজান মেহেরের হাত আর মুখ খুব শক্ত করে ধরে আছে। মেরাজ কোনোভাবেই তার আপুকে সেজানের থেকে ছাড়াতে না পেরে সেজানের বাম হাতে প্রচণ্ড জোরে কামড়ে ধরে। সেজান আহ বলে সাথে সাথে মেহেরকে ছেড়ে দেয়। মেরাজ এখনো সেজানের হাতে কামড়ে ধরে আছে। সে মেরাজকে জোরে এক ধাক্কা মেরে নিজের হাত চেপে ধরে। হাতের দিকে তাকিয়ে দেখে টকটক করে রক্ত পড়ছে। হঠাৎ মেহেরের চিৎকারে পাশে তাকিয়ে দেখে মেরাজ ছাদে নেই। চোখের পলকে কি হয়ে গেল সে কিছুই বুঝতে পারল না। মেরাজ তার ধাক্কায় নিচে পড়ে গেছে। সেজানের গলা শুকিয়ে যায়।
সেই সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। বাচ্চাটা মারা গেলে তাকে ফাঁসানো হবে। সারা জীবন জেলে বন্দি থাকতে হবে এই ভয়ে সে কারো সামনে পড়ার আগেই উধাও হয়ে যায়। মেহের ছাদে বসে চিৎকার করে কান্না করছে। সে ছোটে নিচে যাওয়ার শক্তি পাচ্ছে না, তবুও কোনো মতে উঠে নিচের দিকে দৌড়ে যায়। বাড়িতে একটা অনুষ্ঠান থাকায় চারপাশেই অনেক মানুষ ছিল। মেরাজ নিচে পড়ার সাথে সাথে তার চারদিকে মানুষে ঘিরে ধরে। ইটের উপর পড়ায় মেরাজের মাথা ফেটে যায়। সেখান থেকে গলগল করে রক্ত পড়ছে। মেরাজের সাদা টি শার্ট রক্তে লাল হয়ে যায়। মেহের সবাইকে ঠেলে সরিয়ে মেরাজের পাশে হাঁটু মোড়ে বসে পড়ে। রক্তে ভেজা ভাইয়ের মাথাটা তুলে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। মেরাজের রক্তে মেহেরেরও হাত, গাল, গলা লাল হয়ে যায়। খবর পেয়ে বাড়ির সকলেই এসে পড়ে। ইসিতা বেগম নিজের ছেলের অবস্থা দেখে সাথে সাথে জ্ঞান হারায়। রুহি মেরাজ আর মেহেরকে এই অবস্থায় দেখে কানের উপর দুই হাত রেখে চিৎকার করে ওঠে। রাত কোনো মতে মেহেরের থেকে মেরাজকে ছুটিয়ে কোলে নেয়। আকাশকে উদ্দেশ্য করে বলে, আকাশ ইমিডিয়েটলি গাড়ি বের করো, ফাস্ট। ওকে এখনই হসপিটালে নিতে হবে। জি জি ভাইয়া। আকাশ দ্রুত গাড়ি বের করতে চলে যায়। রাত মেরাজকে কোলে নিয়ে দৌড়ে গাড়ির কাছে যায়। আকাশ গাড়ির পেছনের দরজা খুলে দিয়ে সে ড্রাইভিং সিটে বসে পড়ে। রুহিও জলদি গিয়ে ফ্রন্ট সিটে বসে পড়ে। রাত মেরাজকে কোলে নিয়ে খুব দ্রুত পিছনের সিটে উঠে বসে। সাথে মেহেরও উঠেছে। কাঁদতে কাঁদতে তার অবস্থা খারাপ। রাদের চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়ে ফুলে আছে। হাসি খুশি প্রাণবন্ত ছোট্ট মেরাজের এই অবস্থা সে মেনে নিতে পারছে না। আকাশ গাড়ি স্টার্ট দেয়। হাই স্পিডে গাড়ি চালাচ্ছে সে। রুহি আর মেহের অনবরত কেঁদেই চলেছে। পিছনের গাড়িতে দিবস আনোয়ার সাহেব, দেলোয়ার সাহেব আর তার বাবাকে নিয়ে আসছে। রাদের মা আর মামি মেহেরের আম্মুকে সামলাতে ব্যস্ত। বিয়ে বাড়ির রমরমা পরিবেশ এক মুহূর্তেই নীরব হয়ে গেল। মেরাজকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। তার রক্তে ভেজা মায়াবী মুখটা দেখে নার্সরা সহ হসপিটালের আরও অনেকেই বিলাপ করছে। সকলেই চাইছে এই ছোট্ট প্রাণবন্ত বাচ্চাটি যেন বেঁচে ফেরে। ডক্টর মেরাজের চিকিৎসা করছে। দেলোয়ার সাহেব একটু পরপর অপারেশন থিয়েটারের দরজায় উকিঝুঁকি মারছে আর চোখের পানি মুছছে। বাদ যায়নি আনোয়ার সাহেবও। সবাইকে মাতিয়ে রাখা বাচ্চাটি আজ নীরব। মেহের কেবিনের বাইরের চেয়ারগুলোতে পাথর হয়ে বসে আছে। তার গায়ে লেগে থাকা মেরাজের রক্তগুলো শুকিয়ে গেছে। চোখ দিয়ে এখনো টুপটাপ পানি পড়ছে। রাত পলকহীনভাবে তার পুতুলের দিকে তাকিয়ে আছে। মেহেরের কান্না মাখা চেহারাটা তার বুকে গিয়ে বিঁধছে। এতক্ষণ ধরে চিৎকার করে কান্না করা মেয়েটি হঠাৎ করে এমন রোবটের মতো কেন বসে আছে? রাত ধীর পায়ে হেঁটে মেহেরের পাশের চেয়ারটায় বসে আলতো করে জড়িয়ে ধরে মেহেরের মাথাটা নিজের কাঁধে রাখে। মেহের বুঝি এতক্ষণ এই আশ্রয়টার জন্যই অপেক্ষা করছিল। রাতকে কাছে পেয়ে তার পাঞ্জাবির কলার আঁকড়ে সে ডুকরে কেঁদে উঠে। আমার জন্য এমন হয়েছে ভাইয়া, শুধুমাত্র আমার জন্য। না মেরাজ আমাকে বাঁচাতে যেত আর না তাকে সেজান ভাইয়া ধাক্কা দিত। আমার ওইটুকু ভাইটার কি দোষ ছিল? সেজান ভাইয়া কেন তাকে ছাদ থেকে ফেলে দিল? মেরাজের কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না ভাইয়া। প্লিজ কি কিছু একটা করো তুমি।
যেই করেই হোক আমাদের বিচ্ছুর ভালো হওয়ার ব্যবস্থা করো। বলেই রাদের বুকে মাথা রেখে চিৎকার করে কাঁদছে মেহের। কান্নার জন্য আর কথা বলতে পারছে না, সে শুধু হিচকি তুলছে আর জোরে জোরে নিঃশ্বাস টানছে। মেহেরের মুখ থেকে সবটা শুনে রাত হাত মুঠি বদ্ধ করে ফেলে। মাথার রগগুলো ফুলে উঠে, চোখ থেকে যেন আগুন ঝরছে। তীব্র রেগে বলে উঠে, ছাড়ব না ওকে, তার শরীরের একটা হাড্ডিও আস্ত রাখব না আমি। আকাশ আতঙ্কিত চোখে মেহেরর দিকে তাকায়। বাড়ির সকলেই অবাক হয়ে আছে মেহেরের কথা শুনে। সেজান এমনটা করেছে, কিন্তু কেন? সবার আতঙ্কের মাঝেই ডক্টর বের হয়ে আসে। ডক্টরকে দেখে সবাই তার কাছে এগিয়ে যায় মেরাজের অবস্থা জানার জন্য। ডক্টর শুধু মেরাজ ভালো আছে, কিছুক্ষণের মধ্যেই তাকে কেবিনে দেওয়া হবে এই কথা বলে চলে গেল। মেরাজ ভালো আছে শুনে সকলেই একটা স্বস্তির নিঃশ্বাস নিল। কিছুক্ষণ আগে মেরাজকে কেবিনে শিফট করা হয়েছে। একে একে সবাই তাকে দেখে গেছে। মাথার আঘাতটা বেশি হওয়ায় তার চুলগুলো ফেলে দেওয়া হয়েছে, সেখানে এখন ব্যান্ডেজ করা। ডান হাত আর ডান পা ভেঙে যাওয়ায় সেখানেও ব্যান্ডেজ করা হয়েছে। আকাশদের বাড়ির ছাদ একতলা বলে তার শরীরের বেশি ক্ষতি হয়নি। ডক্টর বলেছে হাত পা ঠিক হতে সময় লাগবে, কিন্তু ভালো করে যত্ন নিলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাত মেহেরকে নিয়ে আস্তে আস্তে মেরাজের কেবিনের ভিতর ঢুকে। বেডের উপর মেরাজ নিষ্পাপভাবে ঘুমিয়ে আছে। মেহের নিঃশব্দে মেরাজের বেডের পাশটায় বসে অপলকভাবে তাকিয়ে থাকে তার মায়াবী মুখশ্রীতে। ধীরে ধীরে হাত উঠিয়ে হালকাভাবে মেরাজের ব্যান্ডেজ করা মাথাটা ছুঁয়ে দেয়। কল্পনা করতে থাকে সকালে মাথার এই চুল ধরতে দেবে না বলে পুরো ঘর কিভাবে ছুটেছে। মেরাজের খিলখিল হাসি, তার দুষ্টুমি, ছোটাছুটির কথা মনে পড়ে মেহের মুখ চেপে ধরে আবার ঢুকরে কেঁদে দেয়। রাত পোষেই ছিল। মেহেরকে ধরে বাইরে নিয়ে যায়। কেবিনে বেশিক্ষণ থাকতে নিষেধ করেছে ডক্টর। আর কোনো শব্দ করা তো একেবারেই যাবে না। রাত মেহেরকে পিছন থেকে হালকাভাবে ধরে আবার বাইরের চেয়ারটায় বসে মুখের সামনে একটা পানির বোতল এগিয়ে ধরে বলে, হা কর, পানিটা খেয়ে নে। মেহের পানি না খেয়ে বোতলটা মুখের সামনে থেকে সরিয়ে দিল। রাত ধমকে উঠে, স্টপ নাও, অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে দেখছি। চোখ দিয়ে আর এক ফোঁটা পানি বের হলে থাপ্পড়িয়ে গাল লাল করে ফেলব। পানিটা খেয়ে চুপচাপ আমার সাথে বাড়ি যাবি। ফুপিমণি আর ছোট চাচি আসছে, ওরা থাকবে। কালকে সকালেই মেরাজকে ডিসচার্জ করা হবে। রাদের ধমক খেয়ে মেহের কান্না বন্ধ করার চেষ্টা করে। চোখ জলে টইটম্বুর। এখনো হিচকি উঠছে। তাকে শান্তিতে কাঁদতেও দেয় না এই লোক। রাত ফুস করে দম ছাড়ে। মেহেরের চোখের পানি মুছে দিয়ে শান্ত স্বরে বলে, নিজের তো একটু খেয়াল রাখো জান। তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? হাত থেকে পানির বোতলটা নিয়ে কয়েক ঢুক খেয়ে গলা ভেজায় মেহের। রাদের মুখ থেকে তুমি শুনে বরাবরই তার পেটে মোচড় দিয়ে উঠে। গলা শুকিয়ে যায়। মনোয়ারা আর ইসিতা বেগম আসার পরে রুহি আর মেহেরকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় রাত। সাথে আনোয়ার সাহেব আর দেলোয়ার সাহেবও আছে। হসপিটালে এত মানুষ থাকাটা ভালো দেখায় না। তাদেরকে বাড়ি পৌঁছে আবার হসপিটালে যেতে হবে তাকে। এখন হসপিটালে আকাশ, দিবস, ইসিতা বেগম আর মনোয়ারা রয়েছে। রাদের মামা মামি থাকতে চেয়েছিল, কিন্তু তাদেরকে রাদি জোর করে বাড়িয়ে পাঠিয়েছে।
একটু পরেই রাত আবার হসপিটালে আসবে, তাছাড়া আকাশ আর দিবস তো আছেই। একটা অন্ধকার ঘরে চেয়ারের সাথে হাত পা বেঁধে বসিয়ে রাখা হয়েছে সেজানকে। সে কখন থেকে চিৎকার করে যাচ্ছে ছোটার জন্য, কিন্তু পারছে না। ব্যাগপত্র গুছিয়ে চলে যাওয়ার জন্য ট্রেনে উঠতে নিচ্ছিল সেজান, কিন্তু ট্রেনে উঠার আগেই কয়েকজন ছেলে জোর করে হাত আর মুখ বেঁধে একটা গাড়িতে উঠিয়ে এখানে নিয়ে এসেছে। সেখান থেকে একটা ছেলে রাতকে ফোন দিল, সালাম নিবেন ভাই, ব্যাটাকে ধরে এনেছি, পালিয়ে যাচ্ছিল। এখন এর চিৎকারে আমরা কেউ এখানে বসে থাকতে পারছি না। আপনি কখন আসবেন? চিৎকার করলে মুখে টেপ মেরে রাখো। আমি আসছি কিছুক্ষণের মাঝেই। সেজানের সামনে একটি চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে রাত। সেজান অনুভব করছে তার সামনে কেউ আছে। সে মুখ দিয়ে শুধু উম শব্দ করছে। রাত জোরে টান মেরে সেজানের মুখ থেকে টেপটা খুলে ফেলে। টেপ খোলার সাথে সাথে সেজান চিল্লাতে থাকে, কে 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 আমাকে এইভাবে বন্দি করে রেখেছিস? তোর জম। রাদের গলা শুনে সেজান কাঁপতে থাকে, তুতলিয়ে বলতে থাকে, আর এমন হবে নোনা ভাই, প্লিজ এইবারের মতন ক্ষমা করে দিন। এটা আমার কলিজায় হাত দেওয়ার আগে তোর ভাবা উচিত ছিল। অন্যায় করেছিস, শাস্তি তো পেতেই হবে। একবার তোকে ছেড়ে দিয়ে ভুল করেছি, দ্বিতীয়বার আর না। আমার শাস্তি কতটা ভয়ঙ্কর এইবার তুই হাড়ে হাড়ে টের পাবি। সুমন, গরম পানি নিয়ে আয়। জি ভাই। কিছুক্ষণের মাঝেই সুমন ছেলেটি ধোয়া উঠা গরম পানি নিয়ে আসে, যা দেখে সেজানের পুরো শরীর কাঁপতে থাকে। কোনো হাত দিয়ে যেন ছুঁয়েছিস আমার পুতুলকে? কোন হাত বল? এই হাত বলেই রাত সেজানের ডান হাতের উপর এক মগ গরম পানি ঢেলে দেয়। সাথে সাথে সেজান গগনবিদারী চিৎকার দিয়ে উঠে। গরম পানি পড়ার সাথে সাথে তার হাতে লাল হয়ে ফোসকা পড়ে যায়। রাত আরেক মগ পানি দিয়ে সেজানের বাম হাতের উপর ঢেলে দেয়। সেজান শুধু ছটফট করছে আর চিৎকার করছে। রাত একটা ভয়ঙ্কর হাসি দিয়ে বলে, কেমন লাগছে এখন? খুব জ্বলছে তাই না? আমারও জ্বলেছিল এখানে, নিজের বুকের মাঝে আঙুল ঠেকিয়ে, যখন আমার পুতুলের ক্লিষ্ট চেহারাটা আমার সামনে ছিল, যখন দেখেছিলাম ওই ছোট বাচ্চাটার রক্তে ভেজা মায়াবী মুখশ্রীটা। ঠিক এভাবেই আমার বুকের ভিতরটা জ্বলে উঠেছিল। এইবার তুই ভোগ বলেই সেজানের ফোসকা পড়া হাতের উপর মরিচের গুঁড়ো দিয়ে ভয়ঙ্করভাবে হেসে উঠে। সোজান এবার আগের থেকেও বেশি জোরে চিৎকার করছে আর বলছে, আমায় ক্ষমা করে দেন ভাই। আর কখনো আপনার পুতুলের দিকে তাকাবো না। এইবারের মতো মাফ করে দেন আমায়। আমি আর সহ্য করতে পারছি না। তোর মতো পশুদের কোনো ক্ষমা নেই। এটা বলে রাত ইচ্ছে মতন সেজানের হাতে পায়ে হকিস্টিক দিয়ে বাড়ি দিতে থাকে। আর হুঙ্কার দিয়ে বলতে থাকে, আমার পুতুলের দিকে হাত বাড়িয়েছিস না। তোর ওই হাতই আমি আর রাখব না। রাদের প্রত্যেকটা বাড়িতে সেজান মৃত্যু যন্ত্রণা উপভোগ করছে। রাদের এই ভয়ঙ্কর রূপ দেখে রুমে থাকা সকলেরই হাত পা কাঁপছে। সবাই রাতকে থামাতে ভয় পাচ্ছে। দিবস রুমেই ছিল। আর কেউ রাদের এই রূপ সম্পর্কে না জানলেও সে খুব ভালো করে জানে। সেজানের অবস্থা খারাপ দেখে সে রাতকে ফেরানোর চেষ্টা করে। রাত থাম, ওর অবস্থা খুব খারাপ। আর মারলে মরে যাবে। যাক মরে, ওর বাঁচার কোনো প্রয়োজন নেই।
বলেই আবার সেজানকে পেটাতে গেলে দিবস আর সুমন মিলে তাকে জোর করে বাইরে নিয়ে আসে। পাগল হয়ে গেছিস? ওহ, মরে গেলে কি হবে বুঝতে পারছিস? এমনিতেই তো আধমরা করে দিয়েছিস। বাঁচবে কিনা সন্দেহ। না বাঁচক, আমাকে ছাড় তোরা। ওর কলিজা কতটুকু দেখতে চাই আমি। নিজের রাগকে কন্ট্রোল কর রাদ। মেরে ফেলা কোনো সলিউশন না। তোর কি মনে হয় ওকে মেরে ফেললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? জীবন দেওয়া আর নেওয়ার প্রতি শুধু আল্লাহর অধিকার আছে। আমাদের উচিত ওকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া। দিবস সুমনের দিকে তাকিয়ে বলে, সুমন, আমি রাতকে নিয়ে বাড়ি যাচ্ছি, তুমি একটু এই দিকটা সামলে নিও। আমাদের একজন বন্ধু আছে যে পুলিশের চাকরি করে, তাকে বললেই সে সমস্ত বিষয়টা ধামা চাপা দিয়ে সেজানকে গ্রেফতার করে নিবে। সুরিমন উপরে নিচে মাথা নাড়িয়ে চলে যায়। সকাল সকাল রাদের মা জয়া বেগম খাবার নিয়ে হসপিটালে হাজির। সাথে রুহি আর মেহেরও এসেছে। তারা মেরাজকে একেবারে বাড়ি নিয়ে ফিরবে। ইসিতা বেগম আর মনোয়ারা মিলে ব্যাগ থেকে খাবারগুলো বের করছে। মেরাজ তার বেডে শুয়ে শুয়ে আপেল খাচ্ছে। মেহের আর রুহি গিয়ে মেরাজের বেডের দুই পাশে বসে পড়ে। কিরে বিচ্ছু, কি অবস্থা এখন তোর? রুহি, নিজেকে কিং মনে হচ্ছে রুয়াপু। আর তোমরা হচ্ছ আমার প্রজা। দেখো না, সবাইকে যখন যেই হুকুম দিচ্ছি তাই পালন করছে। আহা, এই প্রজা যাইয়ে মেরে লিয়ে পানি লিকার আয়ে মেহেরকে উদ্দেশ্য করে। মেহের মুখ মুচড়ে বলে, যাচ্ছি রাজামশাই। সবাই মেরাজের কথা শুনে হাসছে। এত বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছে, অথচ এই ছেলের দুষ্টুমি কমেনি একটুও। চোখের পলকে দিন চলে যায়। মেরাজকে হসপিটাল থেকে নিয়ে আসার পর মাস দুয়েকের মতো কেটে গেছে। মেরাজ এখন সম্পূর্ণ সুস্থ। হাত পাও ঠিক হয়ে গেছে। আগের মতোই পুরো বাড়ি ছোটাছুটি করতে থাকে। রাত সোফায় বসে পায়ের উপর ল্যাপটপ রেখে কাজ করছে আর কফি খাচ্ছে। পুরো বিছানা কাপড়ে ভর্তি। মেহের শাড়ির আঁচল কোমরে গুজে বিছানা থেকে একটা একটা করে কাপড় ভাঁজ করে আলমিরাতে রাখছিল আর গুনগুন করে গান গাইছিল। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। সব চিঠি সব কল্পনা জোরে, রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বুঝাই ভালোবাসি। হঠাৎ রাত ল্যাপটপে চোখ রেখেই গম্ভীর গলায় বলে, কলেজ যাওয়া কি একেবারের মতো ছেড়ে দিয়েছিস? লেখাপড়া করার ইচ্ছে নেই আর? মেহেরের ভালো মুডটা রাদের তিক্ত কথায় এক মুহূর্তেই বিষাদ হয়ে গেল। বিয়ে হয়ে গেছে, এখন আর কলেজ যেয়ে কি লাভ? কি বললি? না মানে এত লেখাপড়া করে তো আমি জজ ব্যারিস্টার হতে যাব না। সেই সংসারই করতে হবে আম্মু, বড়াম্মুর মতো। তাহলে কেন আমি পড়ে শুধু শুধু আমার এনার্জি নষ্ট করব? কথাগুলো একনাগারে বলে রাদের দিকে তাকায় মেহের। দেখে রাদ ল্যাপটপ রেখে তার পাশেই হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ রাদকে পাশে দেখে মেহের শুকনো ঢুক গিলে। রাদ মেহেরের দিকে এক পা অগ্রসর হয়ে জিজ্ঞেস করে, কি যেন বলছিলি? আবার বল। মেহের রাদকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে সেও খানিকটা পিছিয়ে বিছানায় বসে পড়ে।
মাথার সাইডের চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলে, আসলে ভাইয়া আমি তো এত মূর্খ না। বাচ্চা কাচ্চা পোড়ানোর ক্ষমতা আছে। রাত মেহেরের দিকে ঝুঁকে একদম মেহেরের মুখের কাছে মুখ নিয়ে বলে, তোর বরাব্বু জানে তুই যে মনে মনে এসব প্ল্যান করে রেখেছিস। রাদের গরম নিঃশ্বাসগুলো মেহেরের মুখে আছড়ে পড়ছে। মেহের অস্পষ্ট স্বরে বলে, আসলে ভা। রাত সোজা হয়ে মেহেরকে ধমকে উঠে, শাট আপ। কিসের ভাইয়া? লজ্জা করে না নিজের স্বামীকে ভাইয়া ডাকিস? আর বিয়ে হয়ে গেছে বলেই কি লেখাপড়া ছেড়ে দিতে হবে? সামনে পরীক্ষা ভুলে গেছিস? পরীক্ষায় খারাপ করলে কিন্তু আমার শাস্তি থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। চুপচাপ বই খাতা নিয়ে পড়তে বস। মেহেরকে শাসিয়ে রাত আবার সোফায় গিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়ে। এদিকে রাদের ধমকে মেহেরের আওয়াজ কণ্ঠনালীতেই আটকে যায়। এখন পড়তে না বসলে তাকে পাওয়া যাবে কিনা সন্দেহ। মেহের বিছানার চারদিকে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখে কলম কামড়াচ্ছে। অনেক দিন ধরে কিছু না পড়ার কারণে সব পড়া তার ছোট্ট মাথার উপর দিয়ে যাচ্ছে। রাত মেহেরের একটি বই হাতে নিয়ে সেখান থেকে তাকে একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক করতে দিল। তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এই অঙ্ক সে আগে করেছে বলে মনে হয় না। করেছে কি সে তো আগে দেখেও নি। মেহের ঢুক গিলে কাদো কাদো চেহারা নিয়ে রাদের দিকে তাকায়। রাত মেহেরের এই চেহারা দেখে জিজ্ঞেস করে, বই ছুঁয়ে দেখিসনি কতদিন হয়েছে? মেহের কিছু বলছে না। কি হলো? উত্তর দিচ্ছিস না কেন? জানি না। জানবি কি করে? সারা জীবন তো মূর্খ থাকার ইচ্ছে। কাল থেকে সকাল সকাল রেডি হয়ে থাকবি, আমি অফিস যাওয়ার পথে তোকে কলেজ নামিয়ে দিয়ে যাব, মনে থাকবে? মেহের উপর নিচ মাথা নাড়ায়। মনে থাকবে। রাত মেহেরকে অঙ্কটি বুঝিয়ে দিয়ে ওইরকমই একটা অঙ্ক তাকে করতে দিয়েছে। মেহের খাতায় মনোযোগ দিয়ে সেই অঙ্কটি করে যাচ্ছে। তার খেয়ালই নেই এদিকে তার বর যে তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। মেহেরের ব্লাউজ ভেদ করে ভিতরের ইনারটা দেখা যাচ্ছে। রাত হাত এগিয়ে সেটা আলগোছে ব্লাউজের ভিতর ঢুকিয়ে দিল। মেহের আরচকে রাদের দিকে তাকালে রাত ব্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি? চুপচাপ ম্যাথ কর। মেহের মনে মনে দুষ্টু হাসে। সে এতক্ষণ পড়ার থেকে বাঁচার জন্য ফন্দি খুঁজছিল। এখন পেয়ে গেছে। রাত যে ওর প্রতি কতটা উইক এটা সে ভালো করেই জানে। এখন সে এটাকেই কাজে লাগাবে। উফফ কি গরম লাগছে, এটা বলেই মেহের নড়াচড়া করে শাড়ির আঁচলটা কাঁধে তুলে ফেলে। আঁচল কাঁধের উপর তুলে ফেলায় মেহেরের ফর্সা কোমর আর পেট রাদের চোখের সামনে দৃশ্যমান হয়ে ওঠে। রাত সেই দিকে তাকিয়ে নিজের শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে বলে, কি হচ্ছে এইসব? কই কি হচ্ছে? শাড়ির আঁচল ঠিক কর। কেন? আমার শাড়ি আমি যেভাবে ইচ্ছে ওইভাবে রাখব। রাত চোখ বন্ধ করে ফুস করে শ্বাস ছাড়ে। এ মেয়ে তাকে পাগল করে দিবে। হঠাৎ মেহের চিৎকার দিয়ে উঠে। রাত মেহেরের চিৎকারে হন্তদন্ত হয়ে বলে, কি হয়েছে? চিৎকার কেন করলি? মেহের নাকি সুরে বলে, দেখো না এখানে কি যেন হয়েছে, খুব জ্বলছে, কোমরের তিলটার দিকে দেখিয়ে। রাদের আর বুঝতে বাকি নেই পড়ার থেকে বাঁচার জন্য মেহের তার সাথে এই টিপস পালন করছে। রাত বাঁকা হেসে মেহেরের বইখাতাগুলো বন্ধ করে খাটের পাশের টেবিলটায় রেখে দেয়। মেহের তো খুশিতে আটখানা। তার টিপস কাজে লেগেছে। হঠাৎ মেহের নিজের কোমরে শক্ত হাতের ঠান্ডা স্পর্শ পেল। গলায় দাড়ির খুঁচা খেল।
চুলেও টান অনুভব করছে। রাত মেহেরের কানের কাছে ঠোঁট ছুঁয়ে শীতল গলায় বলে, বড্ড চালাক হয়ে গেছিস দেখছি। পড়ার থেকে বাঁচতে আমাকে সিডিউস করার চেষ্টা করছিস। এর পরিণাম কি হবে জানিস? মেহের সাথে সাথে জমে যায়। একে তো কোমরে রাদের হাতের স্পর্শ, যা এখন তার পেটেও বিচরণ করছে। তার উপর রাদের এমন শীতল ভয়েসে সে থরথর করে কাঁপছে। একটু বেশিই করে ফেলেছে মনে হচ্ছে। এখন কি হবে? সে রাদের থেকে ছোটার জন্য নড়াচড়া করতে লাগল। এখন ছটফট করছিস কেন? আমার বুকে আগুন জ্বালানোর আগে মনে ছিল না। আগুন যখন তুই লাগিয়েছিস এইবার তুই ভোগ কর বলেই রাত মেহেরের ঘাড়ে অজস্র চুমু দিতে থাকে। মেহের মরতে থাকা প্রাণীর মতো হাঁসফাঁস করতে লাগল। দুহাত রাদের বুকে রেখে তাকে সরানোর চেষ্টা করলে রাত মেহেরকে বিছানায় শুইয়ে তার হাত দুটো শক্ত করে চেপে ধরে আবার গলায় মুখ ডুবায়। মেহের নিজের চোখ দুটো ঠাটিয়ে বন্ধ করে রেখেছে। চোখ বন্ধ করেই অনুভব করছে তার বুক থেকে শাড়ির আঁচল সরে গিয়েছে। সেখানে রাদের নরম স্পর্শ বিচরণ করছে। মেহের বুঝে গেছে আজ আর রাতকে থামানো যাবে না। শান্ত বাঘকে যে সেই খেপিয়ে দিয়েছে। কলেজে যাবে বলে মেহের সকালেই রেডি হয়ে নিচে নেমে এসেছে। ডাইনিং টেবিলের সামনে এসে দেখে রাদ আর মেরাজ বসে নাস্তা করছে। মেরাজ রাদের পাশে বসে আপন মনে গরুর মাংস দিয়ে রুটি চিবিয়ে যাচ্ছে। তার পরনেও স্কুল ড্রেস। মেরাজ মেহেরকে কলেজ ড্রেস পরা দেখে চোখ কচলিয়ে বলে, আমি যা দেখছি তোমরাও কি তাই দেখছ আম্মু? আপু সত্যি কলেজ ড্রেস পরে এসেছে কলেজে যাবে বলে। আজকে সূর্য কোনো দিকে উঠেছে। মেহের মেরাজের পাশের চেয়ারটায় বসতে বসতে মেরাজের মাথায় একটা গাঁটটা মেরে বলে, ওভার অ্যাক্টিং বন্ধ কর। আম্মু আমার চা কোথায়? এই তো আনছি। ইসিতা বেগম চা আনার সাথে সাথে মেহের একটা পরোটা নিয়ে সেটাকে রোল বানিয়ে চায়ের মধ্যে ডুবিয়ে খেতে লাগল। রাত খাবার শেষ করে উঠে যেতে যেতে বলে, আমি গাড়িতে ওয়েট করাছি, তোরা আয়। মেরাজও রাদের পিছু পিছু ছোট লাগায়। মেহের কোনো মতে একটা পরোটা খেয়ে উঠে যেতে নিলে ইসিতা বেগম ধমকে উঠে, কি খেয়েছিস তুই? চুপচাপ আরেকটা পরোটা শেষ কর। এত কম খেলে বাঁচবি কি করে? আর খেতে পারছি না আম্মু। আমি কলেজ থেকে এসে খেয়ে নিব। এখন বাই। ইসিতা বেগমকে কিছু বলতে না দিয়েই মেহের দরজার দিকে ছোট। বাহিরে এসে দেখে রাদ আর মেরাজ গাড়িতে বসে তার জন্যই অপেক্ষা করছে। সেই উঠে বসার সাথে সাথে রাত গাড়ি স্টার্ট দেয়। কলেজ থেকে ক্লান্ত হয়ে ফিরে ড্রয়িং রুমে রুহিকে বসে থাকতে দেখে মেহের খুশিতে চিল্লিয়ে উঠে। দৌড়ে গিয়ে রুহিকে জড়িয়ে ধরে বলে, রু আপু, কখন এলে তুমি? এই তো কিছুক্ষণ আগে তোর ভাই দিয়ে গেছে। কোথায় আকাশ ভাইয়া চলে গেছে? হ্যাঁ, আমাকে রেখেই চলে গেছে। আবার রাতে আসবে বলেছে। কালকে তো রাত ভাইয়ার বার্থডে। এই জন্যই আসা। আপু ভালো হয়েছে তুমি এসেছ। আমি একা একা কি প্ল্যান করব কিছুই বুঝতে পারছিলাম না। আর তুমি তো জানো ভাইয়া কেমন নিজের বার্থডে পালন করা একটুও পছন্দ করে না। আরে ডোন্ট ওরি। আকাশ রাত্রে আসলে একসাথে প্ল্যান করা যাবে। বিয়ের পর তো এইটাই ভাইয়ার প্রথম বার্থডে। তুই যদি সুইটভাবে ভাইয়াকে সারপ্রাইজ দিস তাহলে দেখবি একদম রাখবে না। রুহির কথা শুনে মেহের লজ্জা পায়। গালে গরম আভাস পায়। লজ্জা পেয়ে বলে, আপু আমি ফ্রেশ হয়ে আসছি কেমন?
অফিস থেকে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে রাত। গায়ের শার্ট ঘামে লেপ্টে আছে শরীরের সাথে। রাতকে ঘরে ঢুকতে দেখে মেরাজ দৌড়ে ছাদের উপর চলে যায়। ছাদে মেহের সহ রুহি, আকাশ, জমিলা খালা মিলে রাদের বার্থডে ডেকোরেশন করছে। মেরাজকে ঘরের ভিতর পাহারাদার হিসেবে রেখেছিল যেন সে রাতকে বড়িতে আসতে দেখা মাত্রই তাদেরকে খবর দেয়। রাত যদি সব দেখে নেয় তাহলে তাদের সারপ্রাইজটাই মাটি হয়ে যাবে। মেরাজ ছাদে গিয়ে সাথে সাথে মেহেরকে বলতে থাকে, আপু রাত ভাইয়া চলে এসেছে, জলদি নিচে যাও, না হলে তোমাকে খুঁজতে খুঁজতে উপরে এসে পড়বে। মেহের তখন আকাশকে বেলুন লাগাতে হেল্প করছিল। মেরাজের কথা শুনে রুহিকে বলে, আপু এদিকটায় সামলে নিও, আমি নিচে গেলাম, একেবারে ভাইয়াকে নিয়ে ফিরব। আমার ফোন সাইলেন্ট করা আছে, কাজ শেষ হয়ে গেলে মেসেজ করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই জলদি যা, বাকিটুকু আমরা দুজনই করে নিতে পারব। মেহের নিজের গায়ের উপর থেকে গাঁদা ফুলের পাপড়ি ঝাড়তে ঝাড়তে নিচে নেমে যায়। মেরাজ দুষ্টমি করে তখন তার আর রুহির গায়ের উপর এক গাদা ফুলের পাপড়ি ফেলেছিল। রাত এইগুলা দেখলে সে কৈফিয়ত দিতে দিতে শেষ হয়ে যাবে। মেহের ঘরে ঢুকে দেখে রাত ফ্রেশ হচ্ছে। সে চট করে কফি আনতে চলে যায়। আজকে একটু লেট করেই বাসায় ফিরেছে রাত। অফিসে কাজের চাপ বেশি ছিল হয়তো। মেহের কফি নিয়ে ফিরে দেখে রাত গলায় টাওয়াল ঝুলিয়ে রেখে মাথা মুছছে। পরনে একটি কালো টি শার্ট আর ছাইরঙা ট্রাউজার। ভেজা চুলগুলো কপালে পড়ে আছে। দেখতে খুব স্নিগ্ধ লাগছে। রাত হাত বাড়িয়ে মেহেরের থেকে কফির মগটা নিতে নিতে বলে, কোথায় থাকিস তুই? আমি আসলে ঘরে দেখি না কেন তোকে? ওই তো কি? মেহেরকে কিছু বলতে না দিয়েই, সারাদিন কি শুধু এই ঘর থেকে ওই ঘর আর উপর নিচ ছোটাছুটি করিস? লেখাপড়া নাই কোনো? বই নিয়ে তো একবার ও তো বসতে দেখি না। যা গিয়ে পড়তে বস। আর খবরদার কালকের মতো ফাজলামো করবি না। আগে আগে শাড়ি পরাও বন্ধ। একেবারে ঘুমানোর আগে পড়বি। মেহের মুখ লটকায়, বিড়বিড় করে বলে, এসেই শুরু হয়ে গেছে শাসানো। কি বললি? যাচ্ছি তো। রাত বাঁকা হেসে কফি নিয়ে বেকনিতে চলে যায়। মেহের বইয়ে চোখ বুলাচ্ছে আর একটু পরপর ফোনে টাইম দেখছে। 12টা বাজতে এখনো 6 মিনিট বাকি। ওইদিকে সব কমপ্লিট হয়েছে নাকি কে জানে। রুহি আপু তো এখনো কোনো মেসেজ দিল না। মেহের আরো চোখে একবার রাদের দিকে তাকায়। রাত সোফায় বসে একমনে ল্যাপটপে কাজ করছে। হঠাৎ ফোন ভাইব্রেট হওয়ার শব্দ হলো। রুহি মেসেজ করেছে, জলদি রাতকে নিয়ে উপরে যেতে বলেছে। মেহেরের বুক ধুরু ধুরু করছে। কি করে নিয়ে যাবে ভাবছে। তাকে না আবার ধমকে উঠে। ধুর ধমক দিবে। এত ভাবতে পারবো না। সব সময় তো ধমক হজমই করি। এইবারও না হয় হজম করে নিব। এটা বলেই মেহের পড়া থেকে উঠে রাদের সামনে গিয়ে দাঁড়ায়। রাত মেহেরের দিকে একবার তাকিয়ে আবার ল্যাপটপে মনোযোগ দিয়ে বলে, কি চাই? মেহের কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। রাত আবার জিজ্ঞেস করে, পড়া কমপ্লিট? হু। এত জলদি কমপ্লিট? হু। কি হু হু করছিস? কিছু বলবি? ভাইয়া চলো না ছাদে যাই। রাত ল্যাপটপে টাইপিং করতে করতেই বলে,
এত রাতে ছাদে কি কাজ? আমি আর তুমি মিলে চন্দ্রবিলাস করব। দেখো না কি সুন্দর চাঁদ উঠেছে আজকে। ঘরে থেকেই বিলাস কর, আমার কাজ আছে। না, আমি খোলা আকাশের নিচে তোমার হাতে মাথা রেখে চাঁদ দেখব। রাত মেহেরের দিকে তাকায়, মেহের কেমন আকুল হয়ে তার দিকে তাকিয়ে আছে। রাত আর না করে না। ঠিক আছে, বস। আর একটু কাজ বাকি আছে, এটা শেষ করে যাচ্ছি। মেহের জিদ ধরে বসে। না, তুমি এখনই যাবে আমার সাথে। চলো, এটা বলেই মেহের রাদের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। রাত ছাদে দাঁড়ানোর সাথে সাথে সকলের হাততালি আর বাজির শব্দ শুনতে পায়। সবাই রাতকে দেখে একত্রে বলে উঠে, হ্যাপি বার্থডে। এত রাতে বাড়ির সবাইকে ছাদে দেখে রাত অবাক হয়ে যায়। চারদিকে তাকিয়ে দেখে পুরো ছাদ মোমের আলো, বেলুন, ফুল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা। আনোয়ার সাহেব রাদের সামনে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে বলে, হ্যাপি বার্থডে মাই সন। রুহিও হালকাভাবে হাঁক করে বলে, হ্যাপি বার্থডে ভাইয়া। জয়া বেগম রাদের কপালে একটি চুমু দিয়ে, শুভ জন্মদিন বাবা। একে একে দেলোয়ার সাহেব, ইসিতা বেগম, আকাশ, জমিলা খালা, মেরাজ সবাই রাদকে উইশ করতে লাগল। রাদ মুচকি হেসে মাথা চুলকে বলে, এত কিছু করার কি প্রয়োজন ছিল? রুহি হেসে উত্তর দেয়, এই সব কিছু মেহেরের প্ল্যান ভাইয়া। আমারা তো শুধু হেল্পার মাত্র। রুহির কথা শুনে রাদ মুগ্ধ হয়ে মেহেরের দিকে তাকায়। রাদের চাহনিতে মেহের লাজুক হেসে মুখশ্রী নিচে নামিয়ে ফেলে। মেরাজ রাদের কনিষ্ঠ আঙুল ধরে টেনে কেকের কাছে নিয়ে যেতে যেতে বলে, ভাইয়া চলো, কেক কাটবে। আর কতক্ষণ কেকের জন্য ওয়েট করব? আমার পেট কখন থেকে চু চু করছে কেক খাবে বলে। মেরাজের কথায় সকলেই হেসে কেকের সামনে চলে যায়। রাত কেক কেটে সবার আগে মেরাজকেই খাওয়ায়। পরে আনোয়ার সাহেব আর জয়া বেগমকে খাইয়ে দেয়। মেহেরের মুখের সামনে কেক ধরায় মেহের ভেবেছিল রাত তাকে কেক খাওয়াতে এসেছে। কিন্তু মেহের হা করার সাথে সাথে রাত মেহেরের মুখের সামনে থেকে কেক নিয়ে রুহিকে খাইয়ে দেয়। মেহের সাথে সাথে গাল ফুলিয়ে ফেলে। তাকে কেক দিবে না যখন, তাহলে মুখের সামনে ধরার কি প্রয়োজন ছিল? যত সব ঢং। মেহেরের গাল ফুলানো দেখে রুহি সহ সকলেই মুখ টিপে হাসছে। রাত আস্তে আস্তে দেলোয়ার সাহেব, ইসিতা বেগম, আকাশ, জমিলা খালা সকলকে কেক খাইয়ে দেয়। শুধু মেহেরকে খাওয়ায় না। মেহের যেমন বাচ্চাদের মতন এখনই ভেবে করে কেঁদে দেবে এমন অবস্থা। কেক খাওয়ানো হয়ে গেলে রাত সকলের উদ্দেশ্যে বলে, সবাইকে কি কেক খাওয়ানো হয়েছে? মেহেরের দিকে দৃষ্টি দিয়ে, কেউ কি বাকি আছে? মেহেরের গাল অভিমানে ফুলে আছে। গালের পাশাপাশি নাকও ফুলে আছে। চোখে পানি চিকচিক করছে। রাগে, অভিমানে মেহের চলে যেতে চাইলে রাত হাত ধরে আটকে দেয়। কি ব্যাপার? তুই কোথায় যাচ্ছিস? মেহের হাত মোচড়ামুচড়ি করে বলে, নিচে। নিচে কেন? তোমার কেক কাটা শেষ, সবার কেক খাওয়া শেষ, তাহলে আমি আর এখানে থেকে কি করব? কি করবি মানে? এইগুলো পরিষ্কার করবে কে? মেহের এইবার ঠাই দাঁড়িয়ে থাকে। কান্না আটকানোর চেষ্টা করে যাচ্ছে। জয়া বেগম আনোয়ার সাহেবকে খোঁচা দিয়ে ফিসফিসিয়ে বলেন, দেখেছ তোমার ছেলের স্বভাব, পুরো তোমার মতো হয়েছে। শুধু শুধু মেয়েটাকে খোঁচাচ্ছে। ওইসব তুমি বুঝবা না।
চলো আমরা নিচে চলে যাই। ছেলে মেয়েদের মাঝে থেকে আর কি করব? হ্যাঁ, সব তো শুধু তুমি আর তোমার ছেলেই বুঝো। এই সব বলে জয়া বেগম বীর করতে করতে নিচে নেমে যায়। জয়া বেগম চলে যাওয়ায় ইসিতা বেগমও চলে যায়। তাদের পিছন পিছন আনোয়ার সাহেব আর দেলোয়ার সাহেবও নিচে নেমে আসে। রুহি মেহেরর মাথায় একটা গাঁটটা মেরে বোকা বলে হাসতে হাসতে মেরাজকে নিয়ে নিচে নেমে পড়ে। জমিলা খালা আগেই নেমে গেছে। তাদের এখন আর ছাদে থেকে কোনো কাজ নেই। আকাশ রাতকে হালকাভাবে হাঁক করে বলে, হ্যাভ এ গুড টাইম ভাই। রাদও মুচকি হেসে হালকাভাবে হাঁক করে। আকাশ মেহেরকে ঠাট্টার সুরে বলে, কি শালিকা এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে পরিষ্কার করো। ভালো করে পরিষ্কার করবে কেমন? সকালে দেখা হচ্ছে, টাটা। সবাই ছাদ থেকে চলে গেলে মেহের টেবিলের সামনে যায়। আস্তে আস্তে টেবিলের উপর থেকে ফুলের পাপড়িগুলো পরিষ্কার করতে করতে চোখের পানি ছেড়ে দেয়। এক হাত দিয়ে চোখের পানি মুছছে, অন্য হাত দিয়ে ছাদ ঝাড়ু দিচ্ছে। রাত দুই হাত ভাঁজ করে মেহেরের কাণ্ড দেখে যাচ্ছে। ফুপাচ্ছিস কেন এইভাবে? রাদের কথার উত্তর না দিয়ে মেহের ঝাড়ু দিয়েই যাচ্ছে। রাদ মুচকি হেসে মেহেরের হাত থেকে ঝাড়ুটা ফেলে তাকে পেছনে থেকে শক্ত করে জড়িয়ে ধরে। কানের কাছে মুখ নিয়ে স্লো ভয়েস বলে, চন্দ্র বিলাস করবি না? মেহের এখনো কোনো কথা বলছে না। রাদ মেহেরের নরম গালে নিজের দাড়ি যুক্ত গাল ঘষে বলে, আমাকে ওইস করনি কেন তুমি? আবার সেই তুমি? মেহের চোখ বন্ধ করে নেয়। এতক্ষণের রাগ, অভিমান এখন লজ্জায় পরিণত হয়েছে। সে পিছন ঘুরে রাদকে টাইট করে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। রাদের বুকের উথাল পাতাল ঠিক টের পাচ্ছে সে। মেহের যখনই রাদের বুকে মাথা রাখে সবসময়ই একটা সাউন্ড শুনতে পায়। এই সাউন্ডটা শুনতে অসম্ভব ভালো লাগে তার। রাদ মেহেরের চুলে হাত ডুবিয়ে বললে না যে। মেহের রাদের টি শার্টে নাক ঘষে কান্নার সুরে বলে, আমার লজ্জা করছিল সবার সামনে ওইস করতে। তাহলে এখন করো। মেহের রাদের বুকে মাথা রেখেই বলে, হ্যাপি বার্থডে ভাইয়া। ওম হুম। ভাইয়া বললে চলবে না, নাম ধরে ডেকে আরো সুন্দর করে ওইস করতে হবে। রাদকে নাম ধরে ডেকে ওইস করতে হবে এটা শুনেই অস্বস্তি লাগছে মেহেরের। কিন্তু তাকে পারতেই হবে। মেহের রাদকে ছেড়ে একটু দূরে দাঁড়ায়। বুকে সাহস জমিয়ে টেবিল থেকে একটি গোলাপ ফুল নিয়ে রাদের সামনে এক হাঁটু ভাঁজ করে বসে। ঠিক যেমনটা একটি ছেলে একটি মেয়েকে প্রপোজ করলে করে। রাদ অবাক হয়ে তার পুতুলকে দেখছে। মেহের বড় একটি নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করে, আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি, কারণ আজকের এই দিনটায় সৃষ্টিকর্তা তোমাকে পাঠিয়েছে। সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক তোমার। পূরণ হোক তোমার প্রতিটি আশা, প্রতিটি ইচ্ছে। বাবার পরে আমার জীবনে শ্রেষ্ঠ পুরুষ তুমি রাদ। আমি খুব খুশি যে তোমার বিশেষ দিনের এই বিশেষ মুহূর্তটা তোমার সাথে কাটাতে পারছি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। আমার গোটা জীবন এইভাবেই তোমার সাথে কাটাতে চাই। তোমার প্রতিটি জন্মদিনে তোমার পাশে থাকতে চাই। হ্যাপি বার্থডে রাদ। কথাগুলো একনাগাড়ে বলে মেহের রাদের দিকে তাকায়। রাদ এখনো স্তব্ধ হয়ে মেহেরের মুখের দিকে তাকিয়ে। তার পুতুল তাকে এত সুন্দর করে বার্থডে উইশ করেছে সে ভাবতে পারছে না। মেহের এখনো ফুলটা রাদের সামনে ধরে আছে। রাদ মেহেরের সামনে হাঁটু ভাঁজ করে বসে।
হাত থেকে ফুলটা নিয়ে 2 হাতে গাল আঁকড়ে ধরে কপালে চুমু দেয়। থ্যাংক ইউ জান, এত সুন্দর একটি মুহূর্ত আমাকে উপহার দেওয়ার জন্য। রাত ছাদের মাঝখানে শুয়ে আছে। পাশেই তার হাতের উপর মাথা রেখে শুয়ে চাঁদ দেখছে মেহের। চাঁদের দিকে তাকিয়ে কথার ঝুলি নিয়ে বসেছে আজকে তার পুতুল। আর সেই কথা মুগ্ধ হয়ে শুনে যাচ্ছে রাত। মাঝে মাঝে সেও টুকিটাকি হু হা করে উত্তর দিচ্ছে। চাঁদের আলোয় মেহেরের মায়াবী মুখটা আরো বেশি মায়াবী লাগছে। মেহেরের পরনে শুভ্র রঙের একটি 3 পিস। জোছনা রাতের চাঁদের আলোয় শুভ্র রংটাই মেহেরকে চোখ ধাঁধানো সুন্দর লাগছে তার কাছে। রাত তার পুতুলের মায়াবী মুখের দিকে ঝুঁকে মুখের উপর পড়ে থাকা চুলগুলো আঙুল দিয়ে সরিয়ে দিতে দিতে আলতো গলায় গেয়ে ওঠে। নয়ন ভরে দেখি তোমায়, তবু বুঝি দেখার শেষ নাই। সারারাত গল্প করে শেষ রাতের দিকে রাদের বাহুতেই ঘুমিয়ে যায় মেহের। মেহের ঘুমিয়ে গেলে রাত মেহেরকে কোলে নিয়ে নিচে নেমে যায়। আলগোছে বিছানায় শুয়ে দিয়ে সেও পাশে শুয়ে পড়ে। আজকের আবহাওয়া খুবই শীতল। সকাল থেকেই সূর্যের দেখা নেই। প্রকৃতিতে আজ বাতাসের মেলা। মেহের বেকনিতে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া উপভোগ করছে। বাড়ির উঠোনে বড় বড় 4টা ডেকে বিরিয়ানি পাক করা হচ্ছে। এইগুলো সব অসহায় মানুষদেরকে খাওয়ানো হবে। বড় আব্বু প্রতিবছরই রাত ভাইয়ার জন্মদিনে গরিব অসহায় মানুষদের খাবার খাওয়ায়। মুখে প্রকাশ না করলেও আমরা সকলেই জানি বড়াব্বু রাত ভাইয়াকে কতটা ভালোবাসে। উঠোনের মাঝখানে বাবুর্চিরা বিরিয়ানি রান্না করছে আর আব্বু আর বড় আব্বু মিলে তদারকি করছে। পুরো বাড়ি বিরিয়ানির গন্ধে ম ম করছে। শাওয়ার নিয়ে এসে সুন্দর একটা সাদা শাড়ি পরে রেডি হয়ে নিলাম। কিছুক্ষণ পরই আমি, রাত ভাইয়া, আকাশ ভাইয়া, মেরাজ, রুহি আপু মিলে বেরিয়ে পড়ব সবাইকে বিরিয়ানির প্যাকেজগুলো দিতে। রাত ঘরে ঢুকে দেখে মেহের ড্রেসিং টেবিলের সামনে বসে মাথা আঁচড়াচ্ছে। সাদা শাড়ি আর ভেজা চুলে তার পুতুলকে খুবই স্নিগ্ধ লাগছে। রাত এগিয়ে গিয়ে মেহেরের শাড়ির খোলা অংশে হাত ঢুকিয়ে হালকা করে পেট চেপে ধরে। চুলে মুখ ডুবিয়ে বলে, কাল রাতে আমি কিছু করেছি বলে তো মনে হয় না। এত সকাল সকাল শাওয়ার নিলি যে? আমাকে পাগল করার ধান্দা। পুরো শরীরে শিহরণ বয়ে যায় মেহেরের। রাদের দিকে ঘুরে কিছু বলতে যাবে অমনি গা গুলিয়ে আসে। রাতকে ঠেলে সরিয়ে দৌড়ে ওয়াশরুমে গিয়ে গড়গড় করে বমি করে দেয়। অবাক হল রাত। এক প্রকার দ্রুত ওয়াশরুমে ঢুলল। মেহেরকে এভাবে বমি করতে দেখে সে ঘাবড়ে যায়। কি হয়েছে? তুই ঠিক আছিস? হু। রাত মেহেরকে ঘরে নিয়ে এসে বিছানায় বসায়। মেহেরের মুখটা হাতে নিয়ে বলে, কি হয়েছে জান? হঠাৎ এভাবে বমি করলি কেন? আমার কিছু হয়নি ভাইয়া। মনে হয় ফুড পয়জনিং এর জন্য এমন হয়েছে। রাত করা গলায় বলে, কে জানে কি হাবিজাবি খেয়ে এই অবস্থা করেছিস। কাল থেকে কলেজের বাহিরের কোনো খাবার খাবি না। মেহের উপর নিচ মাথা নাড়ায় শুধু। তার শরীরটা সকাল থেকেই কেমন দুর্বল লাগছে। হালকা পেটে ব্যথাও ছিল। এই পর্যন্ত 3 বার বমিও করেছে। কিন্তু এই কথা কিছুতেই রাতকে বলা যাবে না। তাহলে দেখা যাবে তাকে বিছানা থেকেই নামতে দিবে না। রাত মেহেরের মুখের দিকে তাকিয়ে আবার বলে, তোর কি বেশি খারাপ লাগছে? ডক্টরের কাছে নিয়ে যাব? মেহের সুন্দর একটা হাসি দিয়ে বলে, না ভাইয়া, আমি একদম ফিট।
আমরা কখন বের হব খাবার নিয়ে? এই তো আর কিছুক্ষণের মধ্যেই। 10টার দিকে সবাই খাবার নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় অসহায় মানুষ দেখলেই রাত, মেহের, রুহি, আকাশ মিলে তাদের হাতে বিরিয়ানির প্যাকেজ ধরিয়ে দিচ্ছে। মেরাজও ছুটে ছুটে এইজন ওইজনকে একটা একটা করে প্যাকেজ দিয়ে আসছে। অনেকে খাবার পেয়ে খুশি হয়ে দোয়া করছে। ঠিক দুপুরের দিকে খাবার দেওয়া শেষ হয়ে গেলে তারা একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। রেস্টুরেন্টটি খোলা মেলা, দুপুর টাইম বলে মানুষ নেই বললেই চলে, প্রকৃতিতে একটা শীতল শীতল ভাব থাকায় এখানে বসে থাকতে মন্দ লাগছে না। রাদের একটা ইম্পর্ট্যান্ট কল আসায় সে চেয়ার থেকে উঠে অনেকটা দূরে চলে যায় কথা বলতে। আকাশ আর রুহি মিলে মেরাজের সাথে দুষ্টমি করছে। মেহের অনুভব করছে তার মাথাটা কেমন ঝিম ধরে আছে। ক্লান্ত লাগছে খুব। হয়তো চোখে মুখে পানি দিতে পারলে ভালো লাগত। মেহের চেয়ার থেকে উঠে দাঁড়ায়। রুহির দিকে তাকিয়ে বলে, আপু আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এই বলে মেহের চেয়ার ধরে উঠতে গেলে তার মাথাটা চক্কর দিয়ে উঠে। রুহি সাথে সাথে উঠে এসে মেহেরকে ধরে। মেহু কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে? আকাশও চেয়ার থেকে উঠে যায়। আর ইউ ওকে মেহের? মেহের কিছু বলতে পারে না। চোখে সব অন্ধকার দেখছে। আস্তে আস্তে সে জ্ঞান হারিয়ে রুহির উপরই ঢলে পড়ে। রুহি মেহেরকে ধরে ভাইয়া বলে এক চিৎকার দেয়। রাত তাদের বসার টেবিলটা থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে উল্টো দিকে ঘুরে ফোনে কথা বলছিল। রুহির চিৎকার শুনে পিছনে ঘুরে যা দেখে 1 মিনিটের জন্য তার রুহ কেঁপে উঠে। এক প্রকার দৌড়ে সে মেহেরের কাছে আসে। মেহেরের মুখটা হাতে নিয়ে হালকা করে চাপড় মারতে মারতে বলে, ই পুতুল, কি হয়েছে? রুহি সমানে মেহেরের হাতের তালু ঘষে যাচ্ছে। আকাশ রাদের দিকে পানি এগিয়ে দিয়ে বলে, ভাই, মুখে পানি ছিটিয়ে দিন, জ্ঞান আসতে পারে। রাদ আকাশের হাত থেকে পানি নিয়ে মেহেরের মুখে ছিটায় কিন্তু জ্ঞান আসে না। মেরাজ তার আপুর অবস্থা দেখে কেঁদে দেয়। মেহেরের জ্ঞান ফিরছে না দেখে রাদ তাকে কোলে নিয়ে ডক্টরের উদ্দেশ্যে ছুটে। রুহি, আকাশ, মেরাজও সাথে যায়। গাড়িতে বসেও রাদ মেহেরের মুখে পানি ছিটিয়ে যাচ্ছে আর সমানে চাপড় মেরে যাচ্ছে। রাদের শরীর ঘেমে একাকার। হঠাৎ করে তার পুতুলের কি হলো বুঝতে পারছে না। সকালেও ওইভাবে বমি করতে দেখল। চোখ মুখও কেমন শুকনো শুকনো লাগছে। নিশ্চয়ই শরীর আগে থেকে খারাপ লাগছিল। আমাকে বলেনি। ওহ গড, এই মেয়েকে নিয়ে আমি কি করব? তখন গাড়িতেই মেহেরের জ্ঞান ফিরে এসেছে। আকাশ আর রুহির সামনেই রাদ মেহেরকে টাইট করে বুকে জড়িয়ে রেখেছে। মেহের তো লজ্জায় একটু পরপর মিয়ে যাচ্ছে। রাদের থেকে ছুটার জন্য নড়াচড়া করছে। মেহেরের নড়াচড়া দেখে রাগে এক ধমক দিতে গিয়েও রাত থেমে গেল। চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। মেহেরের জ্ঞান ফিরতে দেখে তার যেন প্রাণ ফিরে আসে। মেহের রাদের রাগী লোক দেখে আর নড়াচড়া করার সাহস পায় না। রাদের বুকেই ঘাপটি মেরে বসে থাকে। হসপিটালে গাড়ি পৌঁছানোর সাথে সাথে রাদ মেহেরকে কোলে নিয়ে হাঁটা ধরে। এত মানুষের সামনে রাদের কোলে চড়তে মেহেরর ভীষণ লজ্জা লাগছে। মেহেরের পরনে সাদা শাড়ি, রাদের গায়ে সাদা রঙের পাজামা পাঞ্জাবি। দুইজনকে দেখেতে এতটাই আকর্ষণীয় লাগছে যে আশেপাশের সবাই তাদের দিকে মুগ্ধ চোখে চেয়ে আছে।
সকলের চাহনি দেখে মেহের আরও লজ্জা পেয়ে যায়। হালকা করে রাদের পাঞ্জাবির কলার টেনে বলে, ভাইয়া আমাকে নামিয়ে দাও, আমি হেঁটে যেতে পারব। রাদ মেহেরকে কোলে নিয়েই এক রাম ধমকে দেয়, থাপ্পড় দিব বিয়াদব। আর কত টেনশনে রাখবি তুই আমায়? বাসায় যাই, তোর আজকে খবর আছে। রাদের ধমক খেয়ে মেহের দমে যায়। অসুস্থ মানুষ হতেই পারে, তাই বলে এইভাবে ধমকাবে? মানুষও কি যেচে অসুস্থ হয়? ডক্টর মেহেকে চেকআপ করে কিছু টেস্ট করতে দিয়েছে। কিছুক্ষণ আগেই টেস্টের রিপোর্টগুলো ডক্টরের হাতে এসেছে। ডক্টর মনোযোগ দিয়ে সেই রিপোর্টগুলো দেখে যাচ্ছে। ডক্টরের সামনের চেয়ারেই রাদ আর আকাশ বসে আছে। রাদ একটু টেনশন হয়েই জিজ্ঞেস করল, কি হয়েছে ডক্টর আঙ্কেল? সিরিয়াস কিছু? ডক্টর রিপোর্টটি টেবিলের উপর রেখে বলল, সিরিয়াস তো অবশ্যই রাদ। এসি রুমেও রাদের কপাল বেয়ে কয়েক ফোঁটা ঘাম গড়িয়ে পড়ল। শুষ্ক ঠোঁট দুটো জিভে ভিজায় সে। বুক অনবরত কাঁপছে। তার পুতুলের কিছু হলে সে মরে যাবে। রাত কাঁপা কণ্ঠে ডক্টরকে জিজ্ঞেস করে, কি সিরিয়াস ডক্টর আঙ্কেল? আমার পুতুল ঠিক আছে তো? আকাশও অবাক হয়ে আছে। ডক্টর নিজের চেয়ার থেকে উঠে রাদের সামনে আসে। তার কাঁধে হালকা চাপড় মেরে হেসে বলে, আরে এত ঘাবড়ে যাচ্ছ কেন ব্যাটা? বাবা হতে যাচ্ছ, যাও গিয়ে মিষ্টি নিয়ে আসো। তোমার পুতুল 1 মাসের প্রেগন্যান্ট। মুহূর্তেই রাদের শরীরে শীতল স্রোত বয়ে যায়। সে নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। বসার চেয়ারেই হেলান দিয়ে চোখ বন্ধ করে একটা শান্তির নিঃশ্বাস নেয়। বন্ধ চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা সুখের অশ্রু গড়িয়ে পড়ে। আকাশ খুশি হয়ে রাদের বাহু নাড়িয়ে বলে, কংগ্রেচুলেশনস ভাই। আমি এখনই খবরটা রুহিকে বলে আসি। এই বলে আর 1 মিনিটও না বসে দৌড়ে কেবিনের বাইরে চলে যায় আকাশ। ডক্টর রাদকে উদ্দেশ্য করে বলে, মেহেরের শরীর প্রচুর দুর্বল রাদ। ওর খাওয়া দাওয়ায় এখন থেকে আরও সচেতন হতে হবে। বাচ্চা আর মাকে সুস্থ রাখার জন্য পুষ্টিকর খাদ্য অতি জরুরি। আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, এইগুলো ওকে নিয়মিত খাওয়াবে আর প্রতি সপ্তাহে একবার চেকআপ করে যাবে। যেহেতু মেহের কম বয়সে কনসিভ করেছে, তার জন্য চেকআপ করা খুবই গুরুত্বপূর্ণ। রাদ মাথা উপর নিচ নাড়িয়ে বলে, জি আঙ্কেল, আমি ওর সম্পূর্ণ খেয়াল রাখব। মেহের বাড়িতে আসার পরে এক প্রকার হৈহল্লা পড়ে যায়। আকাশ রুহিকে এই খবরটি জানালে রুহি খুশিতে তখনই বাড়ির সবাইকে জানিয়ে দেয়। মেরাজ তো খুব খুশি, সে একসাথে মামা চাচা দুনোটাই হবে। মেহের খবরটি শোনা মাত্রই খুশিতে কেঁদে দেয়। সে ভাবতেই পারছে না তার ভিতরে ছোট্ট একটি প্রাণ আছে। আলাদা এক ভালো লাগা কাজ করছে তার শরীর মন জুড়ে। আনোয়ার সাহেব তো দাদা হওয়ার খুশিতে তখনই মিষ্টি আনতে চলে যায়। দেলোয়ার সাহেব মেহেরকে জড়িয়ে ধরে সোফায় বসে আছে। জয়া বেগম আর ইসিতা বেগম এখন থেকেই জ্ঞান দেওয়া শুরু করে দিয়েছে। এটা করা যাবে না, ওইটা করা যাবে না, কোনো আজেবাজে জিনিস খাওয়া যাবে না, বেশি ছোটাছুটি করা যাবে না, বেশি বেশি করে পুষ্টিকর খাবার খেতে হবে, পানি খেতে হবে, আরও কত কিছু। সবার কাণ্ড দেখে মেহেরের খুব লজ্জা লাগছে। সবার খুশি দেখে ভালোও লাগছে খুব। বব মেহের বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। কিছুক্ষণ আগেই তার বরাম্মু প্লাস তার শাশুড়ি জয়া বেগম তাকে 1 প্লেট ফলমূল খাইয়ে গেছে।
মেহের কিছু খেয়ে আর খেতে না চাইলে ধমকিয়ে সবগুলো খাইয়ে শেষ করেছে। মেহের মুখ ফুলে বসে আছে। সবাই এখন থেকেই তাকে যেতে যেতে খাওয়ানো শুরু করেছে। বাকি 9 মাস কি করবে আল্লাহই জানে। রাত ঘরে ঢুকে স্থির দৃষ্টিতে মেহেরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মেহের রাদের চাহনি দেখে লজ্জায় লাল হয়ে যায়। রাদ মেহেরের পাশে বসে ধীরে ধীরে মাথাটা এগিয়ে মেহেরের পেটের দিকে নিয়ে যায়। পেটে একটা চুমু খেয়ে সেখানেই হালকা করে মাথা রাখে। চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে বলে, ধন্যবাদ জান্নন। আমার বার্থডের বেস্ট গিফট দিয়েছিস তুই আজকে আমাকে। মেহের নিজের পেটে তরল কিছুর আভাস পায়। রাদ কি কাঁদছে? কতটা আনন্দিত হলে রাদের মতো একজন গম্ভীর মানুষও এভাবে কেঁদে নিজের খুশিকে প্রকাশ করতে পারে। বাবা, মা হওয়ার অনুভূতি কি আসলেই এতটা মধুর? চলবে।